ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সকাল 10:30 বাজে। এখন আমরা স্টার্ট করব কেলং এর ডাংখাং গেস্ট হাউস থেকে মানালির উদ্দেশ্যে। পেট পুরে ব্রেকফাস্ট করে নিয়েছি, পনির পরাঠা আর চা, সঙ্গে ছিল হ্যান্ডমেড টক দই। হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। ওয়েলকাম টু হিমাচল। দুটো ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর আর লাদাখ শেষ করে দিয়ে আমরা এখন হিমাচলে আছি। যেতে যেতে পথে তোমাদের সঙ্গে কথা হবে, বেশ কিছু জায়গা আমরা কভার করে ফেমাস অটল টানেল পার করে পৌঁছাবো মানালিতে। চলো বেরিয়ে পড়া হোক, সময় অনেক হয়ে গেছে। আজকে ড্রাইভিং সিটের পরিবর্তন আছে, বহুত দিন পর আমি নিজে ড্রাইভিং সিটে বসেছি। আর আমাদের হেভি রাইডার পাপ্পু ভাই কিন্তু আমার পাশে বসে রয়েছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে। চলো যাত্রা শুরু করি নিয়ে ঠাকুরের নাম। তো সবাই মিলে একবার হয়ে যাক, হর হর মহাদেব। এখানে রাস্তার ভিউটা অদ্ভুত সুন্দর। একটা ব্রিজ ক্রস করব, তার আগে একটা নদী পড়ছে, নদীটার নাম আমি এক্স্যাক্টলি জানি না। সেই ঝর্ণা বা নদীর এখান দিয়ে আমরা এই ব্রিজটা ক্রস করছি আর আমরা এগিয়ে চলেছি এখন আমাদের গন্তব্য মানালি ভায়া অটল টানেল। হ্যাঁ, মধ্যেখানে ইচ্ছা আছে সোলাং ভ্যালিতে একটুখানি আমরা রেস্ট নেব মিনস হচ্ছে সোলাং ভ্যালিটা একটু এক্সপ্লোর করব, কারণ সবাই সোলাং ভ্যালিতে বরফ দেখে। আর এটা যেহেতু একটু গরমের সিজন, জুলাই মাস, দেখব সোলাং ভ্যালিতে সাদা সোলাং ভ্যালি আর গ্রিন সোলাং ভ্যালির মধ্যে কি পার্থক্য আছে। চলো এগিয়ে যাওয়া যাক অটল টানেলের দিকে। এই মুহূর্তে আমরা টান্ডিতে রয়েছি। টান্ডিটা ইম্পর্টেন্ট কারণ যে ব্রিজটা দেখতে পাচ্ছ এখানে, ব্রিজটা ক্রস করার পরে ওই সাইডে গেলে একটা জাংশন পড়ছে। ওই জাংশন থেকে যারা মানে কিন্নর কৈলাস বা স্পিটি ভ্যালি করতে চাইছো, উপরের দিকে রাস্তাটা ধরতে হবে। আর এই রাস্তাটা যাচ্ছে কিন্তু অটল টানেলের দিকে। টান্ডি ভিলেজটা মোটামুটি বেশ, এখানে তোমরা মানে স্ন্যাক্স বলো, ব্রেকফাস্ট বা এই সমস্ত করতে পারো, লাঞ্চ ফাঞ্চেরও মানে করা যায়। অনেক হোটেল টোটেল অনেক কিছুই আছে। রোডের কন্ডিশনটা দেখো, এই মুহূর্তে পুরো কিন্তু ধুলো ভাঙাচোরা রাস্তা দিয়ে পাস করছি। অল্প একটু, বেশিক্ষণ নয়, রাস্তা এমনি ভালো। এখানটা মোস্ট প্রবাবলি ধস নেমেছিল, ধস নেওয়ার ফলে এই অবস্থাটা হয়েছে। একদিক করে গাড়ি পাস করানো হচ্ছে এই জায়গাটাতে। জায়গা চলো, এগুলো রাস্তার এক একটা পার্ট, এগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। দেখো রাস্তা কখনো খারাপ কখনো ভালো, মানে কাভি খুশি কাভি গাম, সেই রকমভাবে রাস্তাটা চলছে। আর আমাদের সাথে ডান দিক দিয়ে ভাগ নদী বয়ে চলেছে, মানে ভাগ রিভার ভাগ, সেই রকম অবস্থা। আর কি বলবো, ভাগ যায় ভারত ভাগ। আর আমরা এটাই নিয়ে চলছি এখন। দেখো সামনে একটা গ্লেসিয়ার দেখা যাচ্ছে, আমরা অটল টানেলের খুব কাছাকাছি চলে এসেছি। দেখো ওই যে ব্রিজটা টপকালেই কিন্তু যে সবুজ রঙের যে চাল দেখা যাচ্ছে, ওটা কিন্তু অটল টানেলের স্টার্টিং পয়েন্ট। NH3 দিয়ে যখন আমরা পাস করছি কেলং থেকে মানালি যেতে গেলে, এটা হচ্ছে অটল টানেলের স্টার্টিং পয়েন্ট। দেখো এখানে যেটা আছে অটল টানেল, এখান থেকে 0.5 কিলোমিটার, মানালি 33 কিলোমিটার, ডান দিকে গেলে চণ্ডীগড়। আর যারা তোমরা চাইছো অটল টানেল দিয়ে পাস করবে না, রোটাং পাস দিয়ে যাবে, তাহলে কিন্তু এই রাস্তাটা সোজা চলে যাবে হচ্ছে রোটাং পাসে। আর আমরা রোটাং পাসটা ধরবো না, এখান থেকে আমরা ডান দিকে বেঁকিয়ে যাচ্ছি। শেষে আমরা আমাদের বহু প্রত্যাশিত সেই অটল টানেলে ঢুকছি। অটল টানেলের নর্থ পোল দিয়ে আমরা এন্ট্রি করছি আর সাউথ পোল দিয়ে আমরা এক্সিট করব। চলো অটল টানেল সম্পর্কে কিছু কথা তোমাদেরকে অটল টানেলের ভেতরে ঢুকেই বলছি। জানি সবাই জানো, তাও একবার মনে হলো বলে দিই, সবার সঙ্গে শেয়ার করাটা ভালো লাগে। এ দেখো কথা বলতে বলতেই আমরা অটল টানেলের নর্থ পোল দিয়ে এন্ট্রি করে গেলাম অটল টানেলের মধ্যে। এই হচ্ছে অটল টানেল। এখানে কিন্তু স্পিড লিমিট 40, তার বেশি কিন্তু এখানে গাড়ি চালানো যাবে না। অটল টানেল সম্পর্কে বলতে গেলে এখানে আমাদের ভারতীয়দের একটা আলাদা ইমোশন কাজ করে। এই টানেলটা ডেডিকেট করা হয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। এই টানেলটা টোটাল দূরত্ব যদি আমি বলি, মানে নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত দূরত্বটা হচ্ছে 9.02 কিলোমিটার। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,121 ফুট উপরে। এটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট টিউব টানেল, যে 10,121 ফুট
বা 10,000-এর উপর এত হাই অল্টিটিউডে বানানো হয়েছে। এটা বানানোর মেন পারপাস হচ্ছে রোটাং পাস হয়ে যদি আমরা মানালি থেকে রোটাং পাস হয়ে স্পিতির দিকে যেতাম তাহলে এটা যেতে সময় নিত প্রায় 4 থেকে 5 ঘন্টা। বাট এই টানেলটা হওয়ার পরে এই দূরত্বটাও যেরকম কমেছে, সময়ও কমেছে। সময় লাগে মাত্র 45 মিনিট। আর অটল টানেলটা তৈরি করতে টোটাল খরচ পড়েছিল 3,200 কোটি টাকা। আর এই টানেলটা 2023 সালের 3রা অক্টোবর আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির জন্য উৎসর্গ করে। টানেলটা নো ডাউট বেশ ভালো, টিউব টানেল, ভালোই লাগে এরকম টানেল হলে, যাতায়াত অনেক স্মুথ হয়। দেখো এখানে কিন্তু একটু গতিসীমা বাড়লো, যেটা হচ্ছে 60 কিলোমিটার হয়েছে। স্পিডটা মেনটেন করো, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, অটল টানেল সম্পর্কে আরেকটা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে এটা কিন্তু মানে ইস্টার্ন পীরপাঞ্জাল রেঞ্জে তৈরি করা হয়েছে। আর অটল টানেলের উপর দিয়ে কিন্তু রোটাং পাসটা, মানে রোটাং পাসের এক্স্যাক্ট নিচ দিয়ে অটল টানেলটা বানানো হয়েছে, যেটা আমাদের যাতায়াতের দূরত্ব কমিয়েছে, সময় বাঁচিয়েছে এবং আরও সুগম করেছে এই দুর্গম পাহাড়ি পথকে। দেখো আর 7 কিলোমিটার আছে সাউথ পোল। আমরা কিন্তু কথা বলতে বলতেই 2.02 কিলোমিটার চলে এসেছি। আমরা এই মুহূর্তে অটল টানেলের সাউথ পোলের খুব কাছাকাছি চলে এসেছি। আর 500 মিটার আছে যেখান থেকে আমরা অটল টানেলকে ছেড়ে দেব। এই দেখো দিনের এবার আস্তে আস্তে কিন্তু অটল টানেলের থেকে দিনের আলো দেখা যাচ্ছে। ইট মিনস উই রিচ দ্য সাউথ পোল অফ অটল টানেল। এই হচ্ছে আমরা অটল টানেল ছেড়ে দিলাম। 9 কিলোমিটারের সুদীর্ঘ টানেলের যাত্রা শেষ হলো। অটল টানেলটা আমরা পার করে চলে আসলাম। বেশ কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করলাম ওখানে, ছবি টবি তুললাম কয়েকটা, কেতফেত মেরে। এটা তো লাগবেই বস, অটল টানেল বলে কথা। দিয়ে এখন আমরা সোজা টান চলে যাচ্ছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। সোলাং ভ্যালিটা করার মানে ইচ্ছা আছে, ওদিকে যাব। রাস্তা নো ডাউট ভালো। NH3 মানে ওই পাংটের পথ থেকে সারচু পর্যন্ত রাস্তাটুকু বাদ দিলে কিন্তু NH3 যথেষ্ট ভালো রাস্তা। তবে হাইলি রেকমেন্ডেড NH1 ইজ ফার বেটার দ্যান NH3। আর কিছু বলার নেই, বলার জন্য যেটা হচ্ছে বিআরওকে হ্যাটসঅফট। এত ভালো ভালো গিফট আমাদেরকে দিয়েছে, লাইক মানে অটল টানেল দিয়েছে আমাদেরকে বিআরও, এত ওয়েল মেনটেন্ড রাস্তা করেছে তারা। বিআরওর জন্য একটা ভেতর থেকে স্যালুট। ওয়েলকাম টু সোলাং ভ্যালি। চলে এসেছি সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালিতে আসলে তোমরা কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারো। যেমন দেখো পিছনেই প্যারাগ্লাইডিং চলছে, প্যারাগ্লাইডিং করতে পারো তোমরা, জিপ লাইন করতে পারো, এছাড়া চাইলে তোমরা স্কিও করতে পারো। আর আমি এর আগের বার যখন এসেছিলাম তখন রোপওয়েটা দেখিনি, এবার নতুন রোপওয়েও চালু হয়েছে। আমরা রোপওয়েটা চড়বো, খালি রোপওয়েটা চড়ে উপরে যাব। আর তারপরে দেখি আর যদি কিছু যে সমস্ত আছে, বাপন, রিজু, বরুণ বা হচ্ছে পাপ্পু, যদি সহমত হয় আর যদি কোনো কিছু দেয়া যায় ভালো, না হলে এখনও পর্যন্ত আমাদের পঞ্চপাণ্ডবের সহমত অনুসারে আমরা রোপওয়েটাই চড়বো, রোপওয়ে চড়ে উপরে যাব। আর এই বলতে বলতে রিজু চলে এসছে। কিন্তু সবই ঠিক আছে, আমার কিন্তু খুব ভয় করছে রোপওয়ে চড়তে। রোপওয়ে চড়তে ভয় করছে? ভয় করার কিছু নেই, চল, ভয় ভেঙে যায়, একবার চললেই হয়ে যায়। দেখা যাক। অফ সিজনে এসে কিন্তু এই হারি ভারি সোলাং ভ্যালিও যথেষ্ট ভালো লাগছে। দেখো প্যারাগ্লাইডিংটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা ল্যান্ড করছে বা উপরে উঠছে, এই হচ্ছে ল্যান্ডিং প্রসেস। এখানটায় এই ল্যান্ড করলো, ক্র্যাশ ল্যান্ডিং হয়, ব্যাস হয়ে গেল ক্র্যাশ ল্যান্ডিং। তবে প্যারাগ্লাইডিংয়ের এই সেলফি স্টিক নিয়ে, ক্যামেরা নিয়ে আমার কিন্তু সেই বিখ্যাত ভাইরাল ভিডিওটার কথা মনে পড়ছে। কথাগুলো আর বলতে পারলাম না, তাহলে কি ইউটিউব আমার ভিডিওতে স্ট্রাইক মেরে দেবে। আর এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো ছাড়াও থ্রু আউট ইয়ার যেটা তোমরা পাবে সেটা হচ্ছে হর্স রাইডিং। তোমরা চাইলে এখানে ঘোড়াতেও চড়তে পারো, ঘোড়ায় চড়ে পুরো ভ্যালিটাকে এক্সপ্লোর করতে পারো। চলো আমরা আপাতত রোপওয়ের টিকিটটা কেটে নিই, দেখি কত কী বৃত্তান্ত দিয়ে তোমাদেরকে জানাচ্ছি। টু অ্যান্ড ফ্রো রোপওয়ের টিকিট কিন্তু 750 টাকা করে। এটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, 500 টাকা হলে ভালো হতো। যাই হোক, যেটা আছে এনজয় করতে এসেছি, এনজয় করব। আর এখানে একটা কথা মনে রাখবে, এখানে আইদার ক্যাশ অথবা কার্ডে পেমেন্ট হবে, জিপে বা ফোনপের কিন্তু কোনো অপশান নেই।
চলো রোপের দিকে ওঠা যাক। রোপে উঠে গেছি। রোপের যে এখন কেবিল কারের যে কেবিন, সেই কেবিনটা টেক অফের জন্য রেডি হয়েছে। আর দেখো দরজাটা কিন্তু কিছু দূর রান করার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। সেসব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রোপে আমাদের এবার জার্নি স্টার্ট করছে, শুরু হলো। রোপে করে কিন্তু সোলাং ভ্যালির উপরে চলে এসেছি। উপর থেকে ভিউটা অসাম সালা। দেখো এখান থেকে কিন্তু মানালি টাউনটার কিছু একটা অংশ, বা পুরো মানালি টাউন না হলেও কিছু অংশের এই ঘর বাড়ি সমস্ত কিছু কিন্তু ভালোভাবেই দেখতে পাওয়া যায়। আর উপরে আসার পরে ন্যাচারালি সব কিছু একটু ভালো লাগে। প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে, যারা চলছে, দুটো প্যারাগ্লাইডিং দেখতে পাচ্ছ, সেগুলো দেখতেও খুব ভালো লাগে। এই উপরে উঠে এসে তোমরা স্কি, প্যারাগ্লাইডিং সমস্ত কিছুর কিন্তু কাউন্টার আবারও পাবে। নিচ থেকেও বুক করে আসতে পারো, বা উপরে এসেও তোমরা বুক করে তোমরা এই সমস্তগুলো অ্যাক্টিভিটিসগুলো করতে পারো। আরও অনেক অ্যাক্টিভিটিস মধ্যে আর একটা যেটা হচ্ছে কোয়াড বাইক যেটা রয়েছে, সেই কোয়াড বাইকটাও কিন্তু এখানে করা যায়, তবে সেটা রাস্তাতে হয়, ওই উপরে নেই। সেটাও তোমরা করতে পারো। আর কী বলবো, প্যারাগ্লাইডিং যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু প্যারাগ্লাইডিংয়ের জন্য পার হেড 1000 টাকা করে দিতে হবে। এটা আজকের দিনের রেট আমি বলছি। সিজন বা অফ সিজনের ক্ষেত্রে হয়তো তারতম্য হয়, সিজনে হয়তো রেট বাড়তে পারে, বাট আজকের দিনে দাঁড়িয়ে প্যারাগ্লাইডিংয়ের রেট 1000 টাকা পার হেড। এবার নামার পালা। উঠে গেছি আমরা কিন্তু রোপে করে, মানে যে লেভেলটা ছিল সেই লেভেল থেকে আমরা 3200 মিটার উপরে উঠেছিলাম। দেখো কতটা উপরে উঠেছি, নামার সময় কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমরা কতটা নিচে নামছি। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে রোপওয়ে চড়তে, কারণ এই জায়গাটাতে হচ্ছে মানে রোপের যে একটা যাতায়াত বা এই চাকাগুলোর মধ্যে দিয়ে সামান্য একটু দুলুনি ভাব, এটা একটা আলাদা রকমের একটা এনজয়মেন্ট লাগে আমার কাছে। যাক, এই সমস্ত কিছু এনজয় করতে করতে আমরা আবার আমাদের পার্কিং লটের দিকেই চলে যাচ্ছি। সোলাং ভ্যালি দেখে আমরা আমাদের নেক্সট স্পট যোগিনী ওয়াটারফলসে চলে এসেছি। মেন রাস্তা থেকে বাঁ দিকে ঘুরতে হবে যোগিনী ওয়াটারফলসে। আর সামনে এখানে প্রচুর পেট পার্কিংয়ে অপশান আছে। এখানে তোমরা তো আসলে তোমাদের গাড়ি টাড়িগুলো পেট পার্কিংয়ে পার্ক করে রাখার পর পার্কিং থেকে 200 মিটার হেঁটে এগিয়ে যেতে হবে যোগিনী ওয়াটারফলসের দিকে। একদম দূরে যেটা দেখতে পাচ্ছ না, যে উপরে পাথরের ফাঁক থেকে জলরাশিটা পড়ছে, ওটা হচ্ছে যোগিনী ওয়াটারফলসের মেন ভিউ পয়েন্ট। ওখানে যেতে গেলে আরও অনেকটা ট্রেক করে তারপরে উঠতে হবে। দেখো লোকগুলো কোথায় রয়েছে, বাট আমরা ওখানে আর যাচ্ছি না, যেহেতু আমাদের হাতে সময় কম রয়েছে। আর ওই যোগিনী ওয়াটারফলসটাই আস্তে আস্তে নিচে দেখো এই জায়গাটা একটা স্ট্রিম হয়ে বেরিয়ে আসছে। পাপ্পু যেখানে দাঁড়িয়ে আছে, যোগিনী ওয়াটারফলসের স্ট্রিমটা এখানটাতে চলে এসে নিচে চলে যাচ্ছে। আমরা আমাদের এই ট্যুরের একেবারে শেষ স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে মানালির হিড়িম্বা টেম্পল আর সামনে ঘটোৎকচ টেম্পল। এই দুটো টেম্পল আমরা দেখব। হিড়িম্বা টেম্পল বা অ্যাকচুয়ালি যদি বলা হয় সেটা হচ্ছে হারিম্বা টেম্পল। এই হারিম্বা টেম্পলের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, বেশ লম্বা লম্বা উঁচু উঁচু ইউক্যালিপটাস গাছে ঘেরা জঙ্গলের মধ্যে পরিবেশ। আর মন্দিরে ঢোকার আগেই, মানে মেন এন্ট্রান্সের পার্কিংয়ের পর থেকে ঢুকেই তোমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস। এখানে চাইলে তোমরা ইয়াকের পিঠে চড়তে পারো, বা না উঠে টাকার বিনিময়ে ছবি তুলতে পারো। আর এছাড়াও দেখো এখানে মানে তীরন্দাজি প্র্যাকটিস করার জন্য বা তীরন্দাজির জন্য সেই প্র্যাকটিস রয়েছে। বল দিয়ে গ্লাস ফেলে তোমরা প্রাইজ নিতে পারো। বিভিন্ন রকম খেলাধুলা বা গেমস কর্নার এখানে রয়েছে। আর হিড়িম্বা টেম্পলের ভেতরটা চিরকাল, আগের বারও যখন এসেছিলাম তখনও ভালো লেগেছিলো। এই নিয়ে আমার এটা 3 নম্বর টাইম হারিম্বা টেম্পলে। মানালিতেও আমার 3 নম্বর। একদম ছোটোবেলায় প্রথমে এসেছিলাম মা বাবার সাথে, তখন আমি ক্লাস 4-এ পড়ি। মধ্যেখানে এসেছিলাম 2017 সালের ডিসেম্বর মাসে, আর এবছর 2024-এর জুলাইতে। দেখো এখানের পরিবেশের কথা বলতে গেলে প্রথমেই দেখো যে ফুলগুলো যেটা ফুটে আছে ডান হাতে, এত সাজানো গোছানো, ওয়েল মেনটেন্ড, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগবে। ইচ্ছে করবে তোমার এখানে বেশ কিছুটা সময় তুমি কাটাও। মানে ফুলগুলোর এক কথায় মনোমুগ্ধকর। আর পরিবেশটা তো দেখো, দেখতেই পাচ্ছ নিজেরাই, বেশ সুন্দর পরিবেশ। আর ওই সামনে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে হারিম্বা টেম্পল। মানে সত্যিই ভারতবর্ষ এক বিচিত্র দেশ, যেখানে দেবদেবীরা পূজিত হন, ঋষি মুনি মানে মনীষী যারা আছেন তারাও পূজিত হয়। এর পাশাপাশি কিন্তু আমরা রাক্ষসকেও পুজো করি। তার এক্সাম্পল কিন্তু এটা হচ্ছে এই হারিম্বা টেম্পল বা হিড়িম্বা টেম্পল। 1553 সালে কুলুর রাজা বাহাদুর সিং এই প্যাগোডা স্টাইলের মন্দিরটা তৈরি করেছিল। এই মন্দিরটা কিন্তু পুরোটা কাঠের তৈরি। আর ওই যে বলছিলাম যে রাক্ষসীর পুজো বা কিছু,
অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে ঘটোৎকচ মহাভারতের যুদ্ধে অর্জুনকে বাঁচানোর জন্য নিজের মানে কর্ণের ছোড়া যে বাণ ছিল সেই বাণ থেকে অর্জুনকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে এই ত্যাগের জন্য মানে হিড়িম্বা আর ঘটোৎকচকে আনেবালে পিড়ি মানে হচ্ছে যারা আসবে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে চিরকাল মনে রাখবে। আর এখানে হিড়িম্বাকে মাতা দুর্গা আর কালী রূপে পুজো করা হয়। আর এখনও পর্যন্ত কুলুর দশেরা কিন্তু এই হিড়িম্বা টেম্পল থেকেই শুরু হয়। অ্যাকচুয়ালি এই জায়গায় হিড়িম্বা মানে ঘটোৎকচের মৃত্যুর পর হিড়িম্বা কিন্তু কুলুর এই জায়গাতে এসে তার রাক্ষসী স্বরূপটাকে ত্যাগ করে বহু বছর তপস্যা করেছিলেন এবং এইখানেই তপস্যার পর এর মন্দিরের ভেতরে আর কি গর্ভগৃহের ভেতরে মানে আমি জানি না গর্ভগৃহের ভেতরে ভিডিও করা যাবে কি যাবে না, অ্যাকচুয়ালি অ্যালাউ হয় না হয়তো। সেখানে হিড়িম্বার পায়ের চিহ্ন আছে আর পিছন দিকটায় মহিষমর্দিনী একটা রূপ আছে, সেই দুটো রূপকে এখানে পুজো করা হয়। এটাই তো বলছি, এটাই হচ্ছে ভারতবর্ষের বৈচিত্র্য, ভারতবর্ষের ঐক্য, রিয়েলি ভারতবর্ষের ইউনিটি ইন ডাইভার্সিটি। এই তথ্যটাকে কিন্তু একদম সুদৃঢ়ভাবে প্রমাণ করে এই সমস্ত কিছু ঘটনাক্রম যেখানে দেব দেবীর সাথে রাক্ষসীকেও পুজো করা হয়। মন্দিরের ভেতরে গর্ভগৃহের দর্শন কমপ্লিট। বলেছিলাম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, দেখাতে পারিনি। ভেতরে কিন্তু সেই হিড়িম্বার পদচিহ্ন আর মহিষমর্দিনীর পুজো মানে মহিষমর্দিনীর একটা মূর্তি আছে সেটা পুজো করা হয়। আমরা আমাদের থেকে দক্ষিণা দিয়ে পুজো করলাম। আর এখানে প্রসাদ স্বরূপ কিন্তু দেওয়া হলো মুড়ি আর নকুলদানা। নট অনলি দ্যাট, পণ্ডিত মশাই কপালে কিন্তু একটু করে সিঁদুরের টিকাও আমাদেরকে ছুঁয়ে দিলেন। যাক, আজকের দিন হয়তো এটাই বড় প্রাপ্তি। দেখো, মাকে দেখলাম ছেলেকে দেখবো না, তা তো হয় না। হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে এসে ঠিক পার্কিংয়ের উল্টো দিকেই রয়েছে এই বীর ঘটোৎকচের টেম্পল। এখানে ঘটোৎকচকে পুজো করা হয় কারণ ঘটোৎকচ সম্পর্কে আগেই বলে দিয়েছিলাম, ঘটোৎকচ ছিলেন ভীম আর হিড়িম্বার একমাত্র পুত্র, মহাশক্তিশালী। সে তার আত্মত্যাগ করে অর্জুনকে বাঁচিয়েছিল, কারণ কর্ণ যে ব্রহ্মাস্ত্রটা রেখে দিয়েছিল অর্জুনকে মারার জন্য, সেই ব্রহ্মাস্ত্রটাকে অকেজো করার জন্য বা সেই ব্রহ্মাস্ত্রটা নিজের উপরে নিয়েছিল কিন্তু ঘটোৎকচ। এবং তার ফলস্বরূপ বা তার এই আত্মত্যাগের জন্য ভগবান কৃষ্ণ তাদেরকে বলেছিল মানে এখানে তাদের পুজো করার কথা বা তাদেরকে দেব দেবীর একটা মর্যাদা দেওয়ার কথা। সেই হিসেবেই কিন্তু ঘটোৎকচকে এখানে পুজো করা হয়। আর ঘটোৎকচের ছেলে ছিল হচ্ছে বারবারিক। সেই বারবারিক তো আরও বড় যোদ্ধা ছিলেন। ঘটোৎকচের মানে যুদ্ধ শুরুর আগেই কৃষ্ণের কাছে বারবারিক তার মাথা দিয়ে এসেছিলেন বা কিছু, এবং সেই মাথাটাকে কিন্তু খাটু শ্যাম বাবা হিসেবে দিল্লির কাছে পুজো করা হয়। আর এই হচ্ছে এখানকার দুটো হিড়িম্বা টেম্পল আর ঘটোৎকচ টেম্পল। আর হ্যাঁ, হিড়িম্বা টেম্পল একটা যেটা হচ্ছে প্রতি বছর মে মাসে কিন্তু হিড়িম্বার মাতা হিড়িম্বার জন্মতিথিতে এখানে মেলা বসানো হয় এবং মেলার সময় এখানে প্রচুর আনন্দ উৎসব নাচ গানে সবাই কিন্তু মুখরিত হয়ে ওঠে। এই হচ্ছে আমাদের এক বেলায় মালানির বেশ কিছু জায়গা ঘুরলাম। হয়তো কিছু জায়গা বাকি থেকে গেল, মালানি ম্যাল থেকে গেল, আরও দু একটা স্পট হয়তো থাকতে পারে, বাট মেন যেটুকু পারলাম যাত্রাপথে সেইটুকু আমরা কভার করলাম। এই ভিডিওয়ে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।